মমতা ব্যানার্জি যে অপরাধটা করেছেন তাকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে একটা খুব খারাপ প্রেসিডেন্ট থাকবে। আমি আশা করি সুপ্রিম কোর্ট সেটা করতে পারবে না। তাদের অনুমতি ছাড়া যে কেউ যদি ঢুকে পড়েন তাহলে সেটা অপরাধ। তো এখানে মুখ্যমন্ত্রী অপরাধ করেছেন, তো এটা তো তিনি তো মনে করেন যে তিনি সব রকম অপরাধ করতে পারেন, তার ইমিউনিটি আছে। কারণ এটা নিয়োগ দুর্নীতিতে আপনারা যেটা দেখেছেন, তাকে একবার জিজ্ঞাসাবাদও করা হয়নি, অথচ তার যুক্ত থাকা ছাড়া তো এত বড় দুর্নীতি শিক্ষামন্ত্রী বা তার নিচের লোকেরা করতে পারেনি। মমতা ব্যানার্জির ভয় পাওয়ার তো কারণ আছে, কারণ মমতা ব্যানার্জির হারার সম্ভাবনা অনেক বেশি। নির্বাচন কমিশন এসে তিনি যে পরিকল্পনা করেছিলেন ভোট লুট করার, সেটার কিছুটা হলেও তো অসুবিধা হয়ে যাচ্ছে। তো মমতা ব্যানার্জির রাগ হবে না কেন আপনি বলুন? একদিকে বিধানসভা নির্বাচন আর এরই মধ্যে সুগ্রীব দোষর আইপ্যাক মামলা, এই ডবল থাবা রয়েছে রাজ্যের একদম নজরে এবং কেন্দ্রবিন্দুতে বটেই। একই সঙ্গে রাজ্যের বর্তমান শাসক দল কিছুটা কি প্যাঁচে, এই সমস্ত কিছু নিয়ে আলোচনায় থাকছি আমরা। সঙ্গে রয়েছেন ডক্টর নজরুল ইসলাম। স্যার, অনেক অনেক স্বাগত আপনাকে ক্যাম্পেন কলিংয়ের পর্দায়। আইপ্যাক মামলা, যেই মামলার দিকে প্রত্যেকের নজর ছিল, এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছি আইপ্যাক কেসে তিনি সরাসরি গিয়ে ফাইলপত্র পর্যন্ত নিয়ে এসেছেন, যে সবুজ ফাইল রীতিমতো গোটা রাজ্য তো বটেই, দেশেরও আলোচনার চর্চার কেন্দ্রবিন্দু ছিল। সেখানে আরও একবার এই সময় চেয়ে নেওয়া, অলরেডি 4 সপ্তাহ সময় দেওয়া হয়েছে, তারপরেও এই দেরি, কি বলতে চান এই বিষয় নিয়ে? দেখুন, ভোটটা যদি পার করে দেওয়া যায় তাহলে অসুবিধা কম হয়, সেই জন্য তারা সময় চাইবেন, সেটাই স্বাভাবিক। কিন্তু আমি এর আগেই অনেকবার বলেছি যে মমতা ব্যানার্জি যেটা করেছেন, মানে চিফ সেক্রেটারি, ডিজি, সিপি, ডিসি, অন্যান্য অফিসারদের নিয়ে, সেই অপরাধে ডাকাতির ধারা আসবে, প্রমাণ লোপাটের ধারা আসবে এবং পাবলিক সার্ভেন্টদের কাজে বাধা দেওয়ার ধারা আসবে, আরও অনেক ধারা আসবে। তো এই 3টে ধারা খুবই প্রধান এবং সেখানে জেল জরিমানা সবই আছে। তো মমতা ব্যানার্জি যে অপরাধটা করেছেন তাকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে একটা খুব খারাপ প্রেসিডেন্ট থাকবে। আমি আশা করি সুপ্রিম কোর্ট সেটা করতে পারবে না, এবং গতকালকে শুনানির সময় সুপ্রিম কোর্টের জজ সাহেবরা সেটা বলেওছেন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যেটা করেছেন, যদি অন্য মুখ্যমন্ত্রীরা এরকম শুরু করে দেন তাহলে কি অবস্থা দাঁড়াবে। অর্থাৎ এটা বন্ধ করার দরকার, সেটা অবজারভেশনে সুপ্রিম কোর্টের জজ সাহেবরা বলছেন। এখন যেটা দরকার, তারা তদন্ত করার নির্দেশটা দেন, তাড়াতাড়ি তদন্ত হোক, মমতা ব্যানার্জি জেলে যাক, জরিমানা দিক, তাহলে একটা ভালো দৃষ্টান্ত হবে। স্যার, বিচারপতি সরাসরি এও বলেছেন মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলপূর্বক ঢুকে পড়ার চেষ্টা করেছেন যেখানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই গোটা ঘটনার তদন্ত করছেন। আপনি দীর্ঘদিন ধরে প্রশাসনিক স্তরে এত উচ্চ পর্যায়ে কর্মরত এবং এই বিষয়ে আপনার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে, তো এই বিষয়ে কি বলবেন? গোটা বিষয়টিকে নিয়ে বিচারপতির যে ভর্ৎসনা কতটা যুক্তিসঙ্গত? একদম 100% যুক্তিসঙ্গত। কারণ একটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যখন কোনো জায়গায় একটা রেড করছেন, তখন সেই জায়গায় তাদের অনুমতি ছাড়া যে কেউ যদি ঢুকে পড়েন তাহলে সেটা অপরাধ। তো এখানে মুখ্যমন্ত্রী অপরাধ করেছেন, তো এটা তো তিনি তো মনে করেন যে তিনি সব রকম অপরাধ করতে পারেন, তার ইমিউনিটি আছে। কারণ এটা নিয়োগ দুর্নীতিতে আপনারা যেটা দেখেছেন, তাকে একবার জিজ্ঞাসাবাদও করা হয়নি, অথচ তার যুক্ত থাকা ছাড়া তো এত বড় দুর্নীতি শিক্ষামন্ত্রী বা তার নিচের লোকেরা করতে পারেনি। তো এরকমভাবে মমতা ব্যানার্জির ধারণা হয়েছে
যে তাকে রক্ষা করা হবেই। স্যার, এই যে আইপ্যাক মামলায় এই যে তারিখের পর তারিখ আর কি যদি বলি যে নেওয়ার বা সময় নষ্ট করার এই চেষ্টা, তো এইটাকে কি হিসাবে আপনি বলবেন যে এটা কি কোনো রকমে ভয় পেয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়? তাহলে তাড়াতাড়ি কোনো কেস মানে যদি তার সমাধান হয়, সেটা আপত্তিটা কোথায়? এটা কি কিছু লোকানোর ইঙ্গিত চলছে? মমতা ব্যানার্জির ভয় পাওয়ার তো কারণ আছে, কারণ তদন্ত হলে কোর্টে গেলে তার সাজা হওয়ার সম্ভাবনা। কিন্তু ইডি বা কেন্দ্রীয় সরকার কেন এরকম করছে সেটা আপনি চিন্তা করুন। দেখুন, প্রথমে এই মমতা ব্যানার্জি বা রাজ্য সরকার যে এফিডেভিট দাখিল করলো সেটা শেষ মুহূর্তে করেছেন, অতএব তখন ইডির তরফে অর্থাৎ কেন্দ্রীয় সরকারের তরফে যে 1 সপ্তাহ সময় চাওয়া হলো সেটা মেনে নেওয়া যায়। তারপরে রাজ্য সরকারের লোকেরা আরও সময় চাইল, সেটা তো আমি বললাম যে মমতা ব্যানার্জির ভয় করার কারণ আছে, তারা চাইলেও বোঝা যায়। কিন্তু তারপরে যেদিন ডেট পড়লো, এই গতকাল শুনানি হওয়ার 1 মাস আগের 18 তারিখে, তখন কেন্দ্রীয় সরকারের সলিসিটর জেনারেল বললেন যে আমরা আজকেই ওই উত্তরটা ফাইল করছি। তো আজকে তো মামলার শুনানি আছে, আগে কেন করেননি? আমি যে শুনানির ডেট পড়েছে আগামী মঙ্গলবার, সেখানে কি মনে করছেন যে সুপ্রিম কোর্ট কি আরও কঠোর থেকে কঠোরতম অবস্থান নিতে পারে? সুপ্রিম কোর্টের জজ সাহেবটাতে যে সময় চাওয়া হচ্ছে সেটাতে তারা সন্তুষ্ট নন, এটা তারা বুঝিয়েছেন। কিন্তু এখন আমি তো বললাম যে মমতা ব্যানার্জির আইনজীবী সময় চাবেন, এটা আমি বুঝতে পারি, কারণ একটা রায় হয়ে গেলে তার অসুবিধা হবে, আর বিশেষ করে ভোটের আগে যদি হয় তাহলে বাড়তি অসুবিধা। কিন্তু এই যে আগের মাসের 18 তারিখে শুনানির দিন কেন্দ্রীয় সরকারের লোকেরা কেন 1 মাস পিছিয়ে দেওয়ার জন্য তখন যেটা তাদের দাখিল করার ছিল সেটা শুনানির আগে কেন দাখিল করলেন না? তো এটাতে তো আমি তো বুঝতে পারছি না যে তারাও কি মমতা ব্যানার্জিকে ছাড় দিতে চাইছেন আবার। আমরা দেখেছি যে লাগাতার রদবদল হয়েছে বাংলার শীর্ষস্থানীয় যে সমস্ত পদগুলি রয়েছে, সেখানে মুখ্য সচিব থেকে ডিজি এবং বিভিন্ন পদে পরিবর্তন হয়েছে। তাতে এক কথায় অত্যন্ত ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। তো গোটা ব্যাপারটা কি তার হাত থেকে বেরিয়ে গেল, তার জন্য এটা গাত্রোদ্দাহ? বা আপনি কমিশনের ভূমিকাকেও বা কীভাবে নেবেন, যে কঠোর থেকে কঠোরতম পজিশন কি ওনারা নিতে চাইছেন এবারের নির্বাচনে অন্তত? দেখুন, ওরা কত কঠোর মনোভাব নেবেন আমি জানি না, কারণ যতটুকু করেছেন তাতে অবাধে নির্বাচন হবে না। একদম বুথ লেভেল পর্যন্ত যদি তারা নিশ্চিন্ত না করতে পারে যে ভোটাররা বাড়ি থেকে বেরিয়ে এসে বুথে ঢুকে ভোট দিতে পারবেন এবং ফিরে গিয়ে বাড়িতে নিরাপদে থাকতে পারবেন, তাহলে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হবে না। এখন মমতা ব্যানার্জির কেন রাগ হচ্ছে আপনারা বলছেন? আপনি দেখুন, মমতা ব্যানার্জি যে ওই আইপ্যাকের ওখানে ফাইল জিনিসপত্র ডাকাতি করতে গিয়েছিলেন, তখন সঙ্গে যারা ছিলেন তাদের মধ্যে চিফ সেক্রেটারি নন্দিনী চক্রবর্তীও তো ছিলেন। তো তাহলে নির্বাচন কমিশন কি করে মনে করবেন যে সেই অফিসারকে চিফ সেক্রেটারি পদে রেখে নির্বাচন নিরপেক্ষভাবে করা যাবে? তো তাকে সরিয়েছেন। আপনি পুলিশ অফিসারদের এরকম দেখেননি যে ডিসি লেভেলের পুলিশ অফিসার প্রকাশ্য সভায় বলছেন যে এই রাজ্যের শাসক দল যারা আছেন তাদেরকে ক্ষমতায় রাখতে হবে? আমাদের সার্ভিস রুল অনুসারে শুধু পুলিশ না, যে কোনো সরকারি কর্মচারী কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে কথা বলতে পারেন না। তো এখানে তিনি এরকম প্রকাশ্য সভা থেকে বলার পর চাকরিতে কী করে বহাল আছেন? তো এই রকম পুলিশ অফিসারদের রেখে কি আপনার নিরপেক্ষভাবে ভোট করা সম্ভব? তো এরকম যারা আছেন তাদেরকে নির্বাচন কমিশন বদলে দিচ্ছেন। এখন মমতা ব্যানার্জি ভোট ঘোষণার অল্প 2-1 দিন আগে অনেক রদবদল করেছেন, সেটা তার সুবিধার জন্য করেছেন। এখন নির্বাচন কমিশন এসে তিনি যে পরিকল্পনা করেছিলেন ভোট লুট করার, সেটার কিছুটা হলেও তো অসুবিধা হয়ে যাচ্ছে। তো মমতা ব্যানার্জির রাগ হবে না কেন আপনি বলুন? তো মমতা ব্যানার্জির রাগের কারণ আছে।
মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রার্থী তালিকা ঘোষণা করছেন ঠিক তার আগে তিনি একাধিক বক্তব্য বলেন এবং সেখানে একটি মন্তব্য বা উক্তি তিনি বলেন যে মেঘনাথের মতো মেঘের আড়াল থেকে এভাবে যুদ্ধ না করে সরাসরি বাংলার প্রার্থী হন না। ঘুরিয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইঙ্গিত করেছেন গোটা বিষয়টি নিয়ে। তো এ বিষয়ে কি বলতে চান স্যার? দেখুন, কারো মাথা খারাপ হয়ে গেলে এরকম কথা বলতে পারে, কারণ যিনি প্রধানমন্ত্রী হয়ে আছেন এমপি হয়ে, তিনি কেন বিধানসভায় প্রার্থী হতে যাবেন? তো ওনার ভাইপো তো এমপি আছে, তো ওনার ভাইপোকে কোন প্রার্থী করেছেন? তো তাহলে প্রধানমন্ত্রীকে বলেন কোন মুখে? মানে ওনার কোনো বিবেচনা বোধ কাজ করে না, সেই জন্য এরকম কথা বলেন। একই সঙ্গে আমরা দেখলাম যে এতদিন ধরে ডিএ মামলা ঝুলে রইল, ডিএর বকেয়া ডিএ ঝুলে রইল, কিন্তু ভোটের ঠিক একদম আহম মুহূর্তে আর কি সেখানে ডিএ, তো এই ডিএ তিনি দিয়ে দেবেন বলেছেন। এটা কি একটু বাড়তি সুবিধা দিতে পারে কোথাও না কোথাও তৃণমূল? না, উনি যাতে তো কন্টেম্প্ট হয়েছে সুপ্রিম কোর্টে, এই কন্টেম্প্টে তার সাজা না হয়ে যায় এবং সাজা হলে ভোটের আগে যে অসুবিধা হবে সেটা যাতে না হয়, সেই জন্য লোককে বিভ্রান্ত করার জন্যে সুপ্রিম কোর্টের রায় যেভাবে হয়েছে সেভাবে তো উনি দেবেন বলছেন না। তো যার জন্যে যারা আন্দোলন করছেন তারা দেখবেন যে ওনার বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং সুপ্রিম কোর্টে কন্টেম্প্ট তারা প্রেস করবেন। অতএব চালাকি তিনি করেছিলেন, কিন্তু চালাকি খুব বেশি ফলপ্রসূ হয়নি। একদম মেগা ডুয়েল, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ভার্সেস শুভেন্দু অধিকারী, কিভাবে দেখছেন? কড়াকড়ি হাড্ডাহাড্ডি টক্কর কি হবে? আমি গতবারের মমতা ব্যানার্জি ভবানীপুরে দাঁড়ানোর পর যেসব ঘটনা ঘটেছে তারপর আমার মনে সন্দেহ আছে যে মমতা ব্যানার্জিকে হারানোর চেষ্টা, তার বিরুদ্ধে যারা প্রার্থী দিয়েছেন তারা কি 100% করবেন? যদি করেন তাহলে মমতা ব্যানার্জির হারার সম্ভাবনা বেশি, কারণ ওখানে এই যে মরা ভোটারদের ভোট তিনি দিয়ে নিতেন, যে অস্তিত্বহীন লোকদের ভোট দিয়ে নিতেন, সবগুলো বাদ যায়নি, কিন্তু ওখানে দেখুন যেটা বাদ গিয়েছে সেটা 50,000-এর কাছাকাছি, এবং মরা ভোটারই তাদের সঙ্গে কয়েক হাজার। তো সেই লোকগুলো তো আর ভোট দেওয়া যাবে না। তাহলে ভোটার তালিকায় যাদের নাম আছে তাদের ভোট হয়তো আটকাতে, তাদেরকে বেরোতে দেবে না, কিন্তু শহরের বুকে এটা করা মানে 100% সম্ভব হবে না যে বোমা নিয়ে গুলি নিয়ে দাঁড়িয়ে গেল, ছবি উঠে যাবে যে তারা এসে লাইনে দাঁড়াচ্ছে, লাইনেই বোমা মারবে, গুলি মারবে। আমি নিজের চোখে দেখেছি, কিন্তু এখানে করতে একটু রেখে ঢেকে করতে হবে। তারপরে বুথের ভিতর ঢুকলো, বুথের ভিতর গুন্ডা রেখে দেবে, তারা ভোটারের ভোটটা দিয়ে দেবে। এটাও করা খুব সহজ হবে না। সেই জন্যে নির্বাচন কমিশন যদি একটু ভালোভাবে দেখে এবং তার বিরুদ্ধে যিনি প্রার্থী হয়েছেন তার দল যদি ভালোভাবে দেখেন, তাহলে মমতা ব্যানার্জির হারার সম্ভাবনা অনেক বেশি। স্যার, দীর্ঘদিন ধরে আপনি আইন রক্ষার প্রতিভূ থেকেছেন। সেক্ষেত্রে এবারে দেখছি যে তৃণমূলের যে প্রার্থী তালিকা সেখানে একাধিক নাম, জ্যোতিপ্রিয় মল্লিক থেকে শুরু করে পরেশ অধিকারী থেকে শুরু করে, তারা সরাসরি দুর্নীতিতে যুক্ত এরকমটা অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, এমনকি জেলও পর্যন্ত তারা অধিকাংশ অনেকেই খেটেছেন। তো এই যে প্রার্থী তালিকায় এই এক কথায় ক্রিমিনাল যদি আমি বলি, মানে সত্যি বাংলায়, তো এই বিষয়টাকে কিভাবে দেখেন আপনি? দেখুন, আপনি যেটা বললেন যে জেল খেটেছে, এটা ঠিক নয়, তারা হাজত খেটেছে। যেমন পার্থ চ্যাটার্জি তো টিকিট তো দেয়নি, কিন্তু ইচ্ছে করলে টিকিট দিতে পারতেন, কিন্তু যতদিনই উনি 3 বছরের উপর ছিলেন, কিন্তু সেটা হাজত, জেল নয়। কিন্তু 2 বছর বা তার বেশি জেল হলে সে ভোটে দাঁড়াতে পারে না। তো আমাদের দেশের বিচার ব্যবস্থা বছরের পর বছর চলতে থাকে, শেষ হয় না। নাহলে আপনি যে জ্যোতিপ্রিয় মল্লিকের কথা বললেন, তার যদি সাজা হয়ে যেত এবং 2 বছরের বেশি সাজা, তাহলে তিনি ভোটে দাঁড়াতে পারতেন না, অর্থাৎ তাকে টিকিট দেওয়া যেত না। ফলে যেমন কুণাল ঘোষ দেখুন তো 3 বছরের মতো হাজতে থেকেছিলেন, কিন্তু তার এখনও সাজা হয়নি, অতএব তাকেও টিকিট দেয়া গিয়েছে। তো এই রকম আমাদের দেশের যে ব্যবস্থাটা,
আমি বলবো সেটা খুবই খারাপ। বিচার ব্যবস্থা তাড়াতাড়ি হওয়ার কথা। হয় কেউ দোষ থেকে অব্যাহতি পান যে তিনি দোষ করেননি, অথবা তার সাজা হোক। না হলে বিচার ব্যবস্থার অর্থ হয় না। হুমায়ুন কবির সংখ্যালঘু প্রার্থী দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তো এতে কি মমতা বন্দ্যোপাধ্যায় আরও একটু বেশি চাপে পড়ে গেলেন এবারে ভবানীপুরে? কিভাবে দেখছেন? হুমায়ুন কবির মমতা ব্যানার্জির নির্দেশ মতোই কাজ করছেন, আলাদা কিছু না। আপনারা একটা খেয়াল করুন, হুমায়ুন কবির এরকম একটা কথা বলেছিলেন এবং তিনি দাবি করেছেন সেটা মমতা ব্যানার্জির নির্দেশে বলেছিলেন যে মুর্শিদাবাদে হিন্দুরা 30%, মুসলমানরা 70%। তো তো তাদেরকে কেটে ভাসিয়ে দিতে 1 ঘন্টা সময় লাগবে না, এরকম কিছু বলেছিলেন। ঠিক বলেছিলেন তো? তো তখন তাকে কি দল থেকে বহিষ্কার করা হয়েছে? হয়নি তো। আর হুমায়ুন কবির দাবি করেছে যে তিনি এটা অন্যায় কথা বলেছিলেন, কিন্তু মমতা ব্যানার্জির নির্দেশ মতো করেছিলেন। কিন্তু পরে তিনি যখন মসজিদ একটা তৈরি করতে গেলেন, তখন তাকে দল থেকে বের করা হলো। আচ্ছা, মমতা ব্যানার্জি জগন্নাথ মন্দির তৈরি করেননি, মহাকাল মন্দির তৈরি করেননি, দুর্গা অঙ্কন তৈরি করেননি। আরে হুমায়ুন কবির তো নিজের টাকা অথবা লোকের কাছে চাঁদা আদায় করছেন। মমতা ব্যানার্জি তো সরকারি টাকায় করেছে। তো মমতা ব্যানার্জির মন্দির করা যদি অন্যায় না হয়, তাহলে হুমায়ুন কবিরের মসজিদ করাটা অন্যায় হলো কি করে? তো তাকে যে বের করা হলো, সেটা ওই অজুহাত দেখে। সত্যিই যদি তাকে বের করা হতো, তাহলে যখন ওই সব আপত্তিজনক কথা বলেছিলেন তখন করা হতো। তো মুসলমানদের যে প্রতিশ্রুতি মমতা ব্যানার্জি দিয়েছিলেন যে 10,000 মাদ্রাসার অনুমতি দেব, 15 বছর হয়ে যাচ্ছে, 1,000ও হয়নি। মুসলমানদেরকে তিনি অন্য কোনো রকম সুযোগ সুবিধা দেননি, বরং মুর্শিদাবাদে আপনারা দেখেছেন যে তাদেরকে ক্রিমিনাল করে দিচ্ছেন, মারামারি করিয়ে কোর্টে সাজা হয়ে যাচ্ছে। ফলে মুসলমানরা মমতা ব্যানার্জির কথায় ভুলছেন না। তো সেই জন্যে মমতা ব্যানার্জির বিরুদ্ধে বলে হুমায়ুন কবির যদি কিছু মুসলমানদের একত্রিত করে 2-4টে এমএলএ করতে পারেন, বেশি করতে পারবেন না। সেইটা তারা এসে মমতা